নমস্কার। আবার ফিরে এলাম এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন সঙ্গে। আপনারা ওপরের ট্যাগলাইন দেখেই বুঝতে পাচ্ছেন আজ আমরা আলোচনা করছি আমাদের পূবের প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে, অর্থাৎ বাংলাদেশে ঘটে চলা অস্থিরতা নিয়ে। আমরা যখন আলোচনা করছি তখন বাংলাদেশের এই মুহূর্তের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির প্রধান খালেদা জিয়া প্রয়াত হয়েছে। সেই জন্য বাংলাদেশে 7 দিনের শোক পালনের ডাক দিয়েছে তার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে তাতে শোক প্রকাশ করেছেন প্রয়াত প্রয়াত নেত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে দেওয়া শেখ হাসিনার বিবৃতিও আমরা দেখেছি। একটা সুখের কথা যে খালেদা জিয়া যখন মারা যাচ্ছেন তখন তার পুত্র তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছে গেছে এবং তারেক রহমান নির্বাচনে লড়বেন বলেও জানিয়ে দিয়েছে। ফলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন যদি সত্যি সত্যি ইউনুস করেন তাহলে আমরা একটা অস্থিরতা কাটার আশা দেখতে পারি। কিন্তু তার আগে কি হবে বা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? আমরা যখন ডিসেম্বরের শেষে এই কথা বলছি তখন বাংলাদেশে নিয়ত প্রায় প্রতিদিন কোনো না কোনো হিন্দু সংখ্যালঘুর বাড়িতে আক্রমণের ঘটনা ঘটছে। এমনকি বাংলাদেশে যারা মুক্তমনা, অর্থাৎ যারা রাজনৈতিকভাবে জামাতের বিরোধী, আওয়ামী লীগের এমন মুসলিম নেতাদেরও হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে, প্রকাশ্যে তাদের টাঙিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যাকে বলে একটা মাৎসন্যায় চলছে। এই মাৎসন্যায়টা চলছে কেন? এই মাৎসন্যায়টা চলছে কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার, তথাকথিত অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনার পতনের পর যে সরকার সেনাবাহিনীর উদ্যোগে গঠিত হয়েছিল, সেই সরকারের প্রধান ইউনুস আসলে এই মাৎসন্যায় চান। আর ইউনুসকে যারা ঘিরে রেখেছেন তথাকথিত উপদেষ্টারা, তাদের মধ্যে অধিকাংশই জামাতের লোক, যারা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, দার্শনিকভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের আবার পূর্ব পাকিস্তান হয়ে যাওয়া উচিত, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে একটা সংযুক্তিকরণ দরকার। এবং তারা বেসিক্যালি ভারত বিরোধী। এই দুটো বিষয়কে যদি আমরা না বুঝি তাহলে আমাদের বাংলাদেশ নিয়ে যে কোনো আলোচনায় অর্থহীন হয়ে যাবে। এই যে বাংলাদেশে পাকিস্তানপন্থীদের দবদবা বা রমরমা, সেটা হলো কেন? শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বলেছেন, এখন প্রায় অনেকেই, এখন মোটামুটি প্রায় সবাই স্বীকার করেন যে বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পেছনে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। অবশ্যই বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল। তিনি নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় ঠিক করে করতেন না। তিনি তার বিরুদ্ধে কোটা আন্দোলন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোটা আন্দোলন নিয়েও একটা ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এই ক্ষোভগুলোকে সুচারুরূপে ব্যবহার করে আমেরিকা এবং আমেরিকার নিয়ন্ত্রিত এই জামাত। আমি এই কথাটা ডিসেম্বরের শেষে কেন জোর দিয়ে বলতে পারছি এই কারণে যে যারা সে সময় ছাত্র সমন্বয়ক, নিজেদের বিরাট প্রগতিশীল মুক্তমনা নেতা বলে দেখিয়েছিলেন, সেই নাহিদ ইসলাম থেকে সার্জিস আলম এবং তাদের দল এনসিপি, সেই এনসিপি জামাতের সঙ্গে জোট গড়ে এবারে নির্বাচন লড়ছে। এবং জামাতের সঙ্গে জোট গড়ার জন্য তথাকথিত তারা যে প্রগতিশীলতার মুখোশ পড়েছিল, যারা এই জুলাই আন্দোলনের মহিলা মুখ ছিল, তারা প্রায় কেউই এনসিপির হয়ে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। আমি তাদের পছন্দ করি না করি, এনসিপির এই মহিলা নেত্রীরা তাসমনি জারা বা এরা সবাই এখন নির্দল হয়ে লড়ছে। অর্থাৎ জামাতের যে রাজধানী, জামাতের যে রাজনীতি, সেই সবকিছু যেভাবে মহিলাদেরকে এক্সক্লুড করে, মহিলাদের সরিয়ে রাখে, তারই প্রমাণ আবার আমরা ঢাকায় দেখছি। এবং এই জামাত যারা যে শব্দটা ব্যবহার করেন তৌহিদি শাসন, অর্থাৎ একেবারে মুসলিম মৌলবাদী শাসন, সেই শাসনের যে কি জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রতিদিন দেখতে পাচ্ছি। সেই জন্যেই ছায়ানট বা উদীচীর মতো রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে।
সেই জন্যই একজন গার্মেন্টস শ্রমিক, একজন পোশাক কারখানার শ্রমিক দীপু দাসকে টাকা, মানে তার কাছে কেউ টাকা পেত, সেই টাকা না দেওয়ার অপরাধে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এবং পুড়িয়ে মারার পর বলা হচ্ছে যে দীপু দাস নবী বিরোধী, মানে ইসলামের সর্বোচ্চ ধর্মগুরুর বিরুদ্ধে মন্তব্য করেছে। কিন্তু পরে বাংলাদেশের পুলিশ, ইউনূসের পুলিশই স্বীকার করে নিচ্ছে যে দীপু দাস এরকম কিছু বলেনি, আসলে এটা একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা। দেখুন কেন এই নৈরাজ্যটা চলছে, আবারও বলছি, খুব পরিষ্কার করে বুঝতে হবে যে বাংলাদেশে এখন জামাত, এনসিপি এবং আরো কিছু তাদের সহযোগী দল, যে সহযোগী দলগুলোর মধ্যে একটা অন্যতম ইনকিলাব মঞ্চ, যাদের নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এরা সবাই বাংলাদেশে একটা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়। আর এই ইসলামিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যারা, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে, তাদের উপর কন্টিনিউয়াস আঘাত নেমে আসছে। এবার আমরা সবাই ধরে নিই যে তারেক রহমান এবং বিএনপিও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। কারণ যদি মুক্তিযুদ্ধ না থাকে, যদি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র না থাকে, তাহলে তো বিএনপি তার বাঙালি জাতীয়তাবাদ বা তার বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়েই বা কি করবে? তারেক রহমান তাহলে তো আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। ফলে বিএনপির একটা স্বার্থ আছে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখা, কিন্তু জামাতের কোনো এ ধরনের উদ্দেশ্য বা স্বার্থ নেই। জামাত চায় বাংলাদেশকে হিন্দু শূন্য করে একটা মুসলিম রিপাবলিক তৈরি করতে, ইসলামিক রাষ্ট্র, এবং সেই জন্যই জামাতের এই কন্টিনিউয়াস চেষ্টা। এবং যারা ভাবছেন যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা, মনে রাখবেন যে ছায়ানট এবং উদীচিতে হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন যারা জিতেছে, ছাত্র সংসদ যারা জিতেছে, সেই জামাত শিবিরের ছাত্র নেতারা ঘোষণা দিয়ে পড়েছে, এবং তারা এখনো বলছেন যে আমরা ছায়ানট উদীচিকে বাংলাদেশে টিকতে দেব না, আমরা চাই না। এগুলো সব আসলে ভারতের আধিপত্যবাদ, এগুলো আওয়ামী লীগের সংস্কৃতি, আমরা ইসলামী সংস্কৃতি চাই। অর্থাৎ মুসলিম মৌলবাদ কিন্তু কোনো রাগঢাক করছে না, তারা পরিষ্কার করে বলছে তারা বাংলাদেশকে আর বাংলাদেশ রাখতে চায় না, তারা তৌহিদি শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং কালক্রমে এটাকে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা করতে চায়। এবং আমরা দেখেছি গত 6 মাসে বাংলাদেশে ক্রমাগত পাকিস্তানের সামরিক কর্তারা এসছে, কখনো তাদের নৌবাহিনীর প্রধান, কখনো তাদের সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তি, এবং শোনা যাচ্ছে নির্বাচনের আগে পরে বাংলাদেশে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরও আসবে। ভুলে যাবেন না, এই আসিফ মুনির এই উপমহাদেশের সন্ত্রাস বা লস্করে তৈবা বা মানে হিজবুলের অন্যতম প্রধান মাথা। তিনি পাকিস্তানের সেনা প্রধান হিসেবে এইসব জঙ্গি গোষ্ঠীগুলিকে ফান্ড করেন। এমনও শোনা যাচ্ছে যে আফগানিস্তানের বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর নেতারাও ঢাকা ঘুরে যাচ্ছে। ফলে বাংলাদেশকে একটা বাঙালির দেশ থেকে একটা মুসলিম মৌলবাদের দেশে পরিণত করার একটা সচেতন প্রচেষ্টা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের আছে, এবং অবশ্যই সেই কাজে মদদ দিচ্ছে পাকিস্তান। এই বিষয়টা নিয়ে কোনো সংশয় রাখার দরকার নেই, কোনো সংশয় রাখা উচিতও নয়। ইউনূস বা তার শাসকরা, মানে তার সাঙ্গপাঙ্গরা কখনো এই বিষয়ে কোনো খুব একটা রাগঢাকও করে, এবং সেই জন্যেই ক্রমাগত ভারতের বিরুদ্ধে জিগির তোলা, ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলা, এইগুলো ইউনূসের সাঙ্গপাঙ্গরা, বর্তমান জামাতের লোকরা করে চলেছে। এবং সেই কারণেই এই বিদ্বেষের রাজনীতিকে চাষ করা হচ্ছে বলেই বাংলাদেশের যে দুটি প্রধান সংবাদপত্র, যদিও তারা ইউনূস এবং এই জামাতের সমর্থক ছিলেন, তাদের ভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনি যখন একবার মব ভায়োলেন্সকে মানে উৎসাহ দেবেন, মব ভায়োলেন্সকে প্ররোচিত করবেন, তখন সেই মব কখনো আপনাকেও ঘিরে ফেলবে, আপনার দিকেও তেড়ে আসবে। এটাই পৃথিবীর রাজনীতির নিয়ম। বাংলাদেশের এই অস্থিরতার আর একটা দিক আছে, যেটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সুকৌশলে ব্যবহার করতে চাইছে। বিজেপি বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে, দীপু দাসের ঘটনা হলে, সেটাকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় মেরুকরণের রাজনীতিতে উস্কাতে চাইছে।
এটা একবারও শুভেন্দু অধিকারীরা বলছেন না যে বাংলাদেশে এই অস্থিরতা দমাতে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা জয়শঙ্কর কি করছে। আমাদের মনে রাখতে হবে যে 1970 সালেও যখন পাকিস্তানে তদানীন্তন পাকিস্তানি ছিল, তখন পূর্ব পাকিস্তানে যখন এই ধরনের অত্যাচার, এই ধরনের মানে হত্যালীলা চলছিল, তখন কিন্তু ইন্দিরা গান্ধী ভূমিকা নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়েছিলেন, সেই সেনা পাঠিয়ে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী পরাজিত হয়, জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন, পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেন। আজকে নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট, আজকে জয়শঙ্কর যিনি নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্ব গুরুত্বের আখ্যান তৈরি করেছিলেন, তারা কি করছে দেখুন। বাংলাদেশের বিষয় শুভেন্দু অধিকারীদের কাছে জবাব চাওয়া উচিত, কেন ভারত সরকার বাংলাদেশে নিজেদের রফতানি বন্ধ করছে না। কেন বাংলাদেশের লাইফ লাইন হচ্ছে সে দেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, মানে পোশাক তৈরির শিল্প। সেই পোশাক তৈরির শিল্পের জন্য তুলো যায় ভারতবর্ষের মহারাষ্ট্র এবং গুজরাট। গুজরাট মানে আপনি বুঝতেই পারছেন নরেন্দ্র মোদীর নিজের রাজ্য। তাহলে কি নিজের রাজ্যের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য তুলো এখনো বাংলাদেশে পাঠানো হচ্ছে, যে বাংলাদেশ প্রধান ভারত বিরোধী শক্তি হিসেবে এশিয়াতে দাঁড়িয়েছে, যে বাংলাদেশে এখন মৌলবাদীরা ক্ষমতার নিয়ন্ত্রণে। আপনি যদি শুভেন্দু অধিকারী নাটক করছেন বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে, যদি আপনি কোনোদিন পেট্রাপোল বর্ডারে যান, রোজ তো চাল, ডাল, আলু, পেঁয়াজ যাচ্ছে। তো আপনি চাল, ডাল, আলু, পেঁয়াজ এমন একটা সরকারের শাসিত দেশে পাঠাচ্ছেন, যে সরকার কনস্ট্যান্ট ভারত বিরোধী অবস্থান নিচ্ছে, সে দেশে সংখ্যালঘুদের অত্যাচার করছে। তো এই অবস্থানটার কারণ কি? এর উত্তর একমাত্র নরেন্দ্র মোদীরাই দিতে পারে। নরেন্দ্র মোদীরা কি মনে করছেন যে বাংলাদেশে অস্থিরতা থাকলে, হিন্দুরা নিপীড়িত হলে এদেশে তাদের মেরুকরণ করতে সুবিধা হবে? অর্থাৎ বাংলাদেশের অস্থিরতা, বাংলাদেশের হিন্দুদের রক্তে তাদের আসলে ভ্রুক্ষেপ নেই, তারা আসলে পশ্চিমবঙ্গের সেই আগুনে নিজেদের সেঁকতে চাইছে। খুব দুর্ভাগ্যের বিষয়। হিন্দু হৃদয় সম্রাট যে আসলে হিন্দুদের কোনো স্বার্থ রক্ষা করেন না, আসলে তিনি হিন্দুদের উপর অত্যাচারকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেন, সেটা বাংলাদেশের ঘটনা প্রমাণ করে দিচ্ছে এখনো পর্যন্ত। আবার বাংলাদেশে ফিরি, বাংলাদেশে কি হবে দেখুন। যে নির্বাচনটায় মুজিব জিতেছিলেন, সেই নির্বাচনটাতেও, সেটা পাকিস্তানের নির্বাচন, সেই নির্বাচনটাতেও এই পূর্ব পাকিস্তানে জামাতপন্থীরা বা তথাকথিত পাকিস্তানপন্থীরা প্রায় 37% ভোট পেয়েছে। অর্থাৎ স্বাধীনতার সময়ও, বাংলাদেশ স্বাধীনতার সময়ও সেখানে 40% লোক পাকিস্তানের সমর্থক বা মৌলবাদের দিকে ঝুঁকেছিল। 50 বছরে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, যখন বিএনপি এসছে তারাও চেষ্টা করেছে, কিন্তু এই মৌলবাদের সমর্থকরা কিন্তু কমেনি। বরং হয়তো হাসিনার কিছু ভুলের জন্য মধ্যে যারা ছিলেন তারাও এই মৌলবাদীদের সঙ্গে যোগ দিয়ে আমেরিকার মদতে হাসিনার সরকারকে উৎপাটিত করেছে। এবং হাসিনার সরকার উৎখাত হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, আমেরিকা হাতে ধরে, আমাকে বহু বাংলাদেশের বন্ধু বান্ধব বলেছেন, একেবারে পাকিস্তানের মুক্তাঞ্চল করে দিয়েছে। পাকিস্তানের আইএসআই যা খুশি তাই করছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে কাকে জেলে পোড়া হবে, কাকে বাইরে রাখা হবে, কাকে কি করা হবে। আচ্ছা, বাংলাদেশে নির্বাচন হলে কি সত্যি সত্যি শান্তি ফিরবে? সেটাও খুব বড় প্রশ্ন। কারণ আওয়ামী লীগের কাছে, যে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, যাকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, তারা কিন্তু এখনো পর্যন্ত যদি আমরা দেখি, যে নির্বাচন আওয়ামী লীগ জিতেছে এবং যে নির্বাচন আওয়ামী লীগ হেরেছে, আওয়ামী লীগ কখনো 30%-এর কম ভোট পায়নি। তাহলে আওয়ামী লীগের সমর্থকরা এই নির্বাচনে কি ভোট দেবেন না? জামাত কি চায় না যে তারা ভোট দিক? আচ্ছা, আরো দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, মহান স্বাধীনতা সংগ্রামী হাসানুল হক ইনুদ দল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, এবং সেদেশের বামপন্থী রাশেদ খান মেননের দল ওয়ার্কার্স পার্টি, তারাও বলেছে তারা নির্বাচনে পার্টিসিপেট করবে না। কারণ তাদের সন্দেহ এই নির্বাচনটা একমুখী হবে, এটা এক ধরনের জামাত নিজের মতো করে নির্বাচন করবে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা দলগুলিকে নির্বাচনে ভোট দিতে দেওয়া হবে না, তাদের সমর্থকরা ভোট দিতে পারবে না।
ফলে আগামী 1.5 মাসও বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট যথেষ্ট চিন্তায় থাকতে হবে, যথেষ্ট যথেষ্ট উদ্বিগ্ন থাকতে হবে। এই উদ্বেগটাকে কি করে আমরা হ্যান্ডেল করব সেটা আমাদের প্রশ্ন। দেখুন, আমাদের দেশের ভেতরে একটা মৌলবাদ এটাকে ব্যবহার করতে চাইছে, সেটা আমরা জানি, সেটা বিজেপি আরএসএস। আর অন্যদিকে বাংলাদেশে আমাদের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে মাত্র, দেখুন কলকাতা থেকে ঢাকার দূরত্ব 600 কিলোমিটার, কিন্তু বনগাঁ থেকে যশোরের দূরত্ব 30 কিলোমিটার। ফলে যশোর যদি উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে যদি মৌলবাদের দাপাদাপি বাড়ে, তাহলে বনগাঁর মানুষকে চিন্তা করতে হয়। সেই চিন্তার জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অস্থিরতা অবশ্যই অবশ্যই আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আমাদের এরকম একটা প্রতিবেশী দেশ যদি সিরিয়া হয়ে যায়, তাহলে আমাদের উদ্বেগ হবে। এমনিতেই বাংলাদেশ থেকে আসা লোকজনরা এখন আর ভারতবর্ষে আসতে পারছেন না, ভারত সরকার তাদের ভিসা দিচ্ছেন না, কিন্তু বাংলাদেশের লোকরা তাদের স্বাস্থ্যের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের কেনাকাটার জন্য ভারতবর্ষ বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে কলকাতার উপর নির্ভর করত। হাসিনা সরকারের পতনের পর, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পর থেকে সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। কলকাতার বাংলাদেশি পাড়ায় এখন আপনি আর বাংলাদেশিদের ভিড় পাবেন না, কারণ ভারত এরকম একটা হোস্টাইল কান্ট্রি, আমি শত্রু রাষ্ট্র বলবো না, কিন্তু বৈরী রাষ্ট্রের নাগরিকদের ভিসা দিতে যথেষ্ট দ্বিধা করছে। ভারত সরকারের সেই বক্তব্যটাও ঠিক। পশ্চিমবঙ্গের তৃণমূল, পশ্চিমবঙ্গের শাসক দল পরিষ্কারই বলেছে, আন্তর্জাতিক বিষয় তারা বাংলাদেশের বিষয় যা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে তার সঙ্গে আছে। শুভেন্দু অধিকারীদের এই মেরুকরণের রাজনীতির বাইরে গিয়েও এটা তৃণমূল বলেছে। কিন্তু ভারত সরকার সত্যি কতটা বাংলাদেশের শান্তি ফেরাতে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে তৎপর বা ভাবছে? আর বাংলাদেশে এই ইউনূস, আরো যার ধরুন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা বাংলাদেশে, ইউনূস কি সত্যি সত্যি নির্বাচন হতে দেবে? নাকি জামাত যেহেতু জানে যে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় এসে যেতে পারে, জামাতে নির্বাচনকে বানচাল করে দেবে? অনেকেরই বক্তব্য দীপু দাসকে আগুনে পোড়ানো বা ওসমান হাদিকে মারা, এমনকি ওসমান হাদির ভাইরাও বলেছেন, এগুলো সবই ইউনূসের সরকারের ভেতরেই এক শ্রেণীর লোক ভেবেছেন, তারাই করছে। তাহলে বাংলাদেশে কি হবে? খুব জরুরি প্রশ্ন, আমাদের এপারের বাঙালিদের জন্য খুব খুব জরুরি প্রশ্ন। তারেক রহমান কি শান্তি ফেরাতে পারবেন? ইউনূস কি নির্বাচন করতে দেবেন? সেই নির্বাচন কি অবাধ হবে? সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাসদ, রাশেদ খান মেননের দল, ওয়ার্কার্স পার্টি ইতিমধ্যেই পার্টিসিপেট করতে পারছে না, কিন্তু এরশাদের দল জাতীয় পার্টি কি পার্টিসিপেট করতে পারবে? কি হবে এটা আমরা জানি না। এবং একই সঙ্গে জামাত এবং মৌলবাদীরা যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতায়, তারা কতটা মাৎসর ন্যায় আর কতদিন চালিয়ে যাবেন সেটাও আমরা জানি না। খুবই একটা উদ্বেগের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে রোজ ওপার থেকে কোনো না কোনো হিন্দু সংখ্যালঘুর উপর আক্রমণের খবর আসে, আবারও বলছি মুক্তমনাদের উপর আক্রমণের খবর আসে। সঞ্জিতা খাতুন তো হিন্দু ছিলেন না, তার প্রতিষ্ঠান ছায়ানট, যে ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত মানে বিশ্ববিখ্যাত। আমাদের মনে রাখতে হবে, সঞ্জিতা খাতুনরা ছায়ানট প্রতিষ্ঠা করেছিলেন 1961-তে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীর সময় পাকিস্তানের সামরিক শাসনের প্রতিবাদ করে। পাকিস্তানের সামরিক শাসকরা চায়নি যে সেই সময় পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত গাও। সঞ্জিতা খাতুনরা তার প্রতিবাদ করে রাস্তায় নেমে এসে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, যার ফলশ্রুতিতে ছায়ানট তৈরি হয়। আজকে পাকিস্তানপন্থীরা সেই ছায়ানটকে ভেঙে দিতে চাইছে। তাহলে শুধু হিন্দুরা আক্রান্ত নয়, বাংলাদেশে আক্রান্ত যারা মুক্তমনা, যারা ভারত বন্ধু, যারা অসাম্প্রদায়িক, যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলে, এই প্রত্যেকে আক্রান্ত। এই আক্রমণ, এই সবকিছুকে অতিক্রম করে কি বাংলাদেশ শান্তিতে ফিরতে পারবে? তারেক রহমান সত্যি সত্যি কি নির্বাচনে জিতে ক্ষমতায় বসতে পারবে? তারেক ক্ষমতায় বসার পরও জামাত কতটা এই ধরনের কাণ্ড কারখানা চালিয়ে যাবে? এইসব প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু আপাতত আমরা উদ্বেগে। আর আরেকটা বিষয়, আবার সতর্কবার্তা বলবো, সীমান্তের ওপারে যে হচ্ছে, যে মৌলবাদের চাষ হচ্ছে, সেই মৌলবাদকে ব্যবহার করে যারা এপাশে অন্য আরেক ধরনের মৌলবাদে আগুন জ্বালাতে চাইছে, তাদের প্ররোচনায় পা দেবে। বাংলাদেশের বিষয়ে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে
সেই উত্তেজনার আগুনকে ব্যবহার করে যারা অশান্তির আগুন জ্বালাতে চাইছে, সেই বিজেপি আরএসএস এর প্ররোচনায় পা দেবেন না। বাঙালি, এপারের বাঙালি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক থাকুন। বাংলাদেশের অস্থিরতা দেখে শিখুন যে যদি কোনো মৌলবাদী শক্তি কোথাও ক্ষমতায় এসে যায় তাহলে কি মাৎসন্যায় হতে পারে। পশ্চিমবঙ্গ যেন কোনো সেই মাৎসন্যায়ের মধ্যে না পড়ে, পশ্চিমবঙ্গে যেন কোনো মৌলবাদী শক্তি ক্ষমতায় না এসে যেতে পারে। আজকের মতো এইটুকুই। আপনারা দেখতে থাকুন এনকে ডিজিটাল। আবার ফিরে আসবো সরাসরি সুমনের আরেকটি পর্ব নিয়ে। আজকের জন্য অনেক ধন্যবাদ।